আন্তর্জাতিক মহল সবসময় এই ধরনের অ্যাট্রোসিটি, যেখানে পুলিশের গুলি, যেখানে আর্মির সরাসরি গুলি, যেখানে সাধারণ মানুষকে বুটের নিচে হত্যা করা হয়, সেটা এই সভ্য সমাজ, সভ্য পৃথিবী থেকে প্রতিবাদ আসবেই। ও ইতিমধ্যে প্রতিবাদ আসা শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকারকে এর জন্য হয়তোবা খুব দ্রুততম সময় জবাবদিহি করতে হবে। আর আজকে যেভাবে গোপালগঞ্জ থেকে এই হাসনাত সার্জিস সন্ত্রাসীরা যেভাবে লেজ গুটিয়ে সেনাবাহিনীর গাড়িতে করে পালিয়েছে, ইনশাল্লাহ তারা শুধু গোপালগঞ্জ থেকে না, তারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ অচিরেই পালাবে। গতকালকে জনগণ, বাংলাদেশের মানুষ, গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করেছে, তাদেরকে কিন্তু হত্যা করেনি, তাদেরকে কিন্তু মব করে কিলিয়ে পিটিয়ে বাইরে মেরে টাঙিয়ে রাখেনি। সেখানে বিনা উস্কানিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানুষকে হত্যা করেছে, যেটা এটা সরাসরি আমি বলবো যে এটা হলো একটি গণহত্যার শামিল। গণহত্যার পূর্ণ ডেফিনেশনে পরে কিনা সেটা নিয়ে আমরা পরে আলাপ করব, কিন্তু এখানে সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ পৃথিবী, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ গুলো সরবরাহকৃত করা হয়েছে এবং তারা সে বিষয়ে মানে উদ্বেগ প্রকাশ করেছে যে নিজের জনগণের বিরুদ্ধে এ কি করে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা শুধু টেলিগ্রাম গ্রুপে গিয়ে প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি হয়ে বক্তব্য না দিয়ে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে রাত জেগে প্রধান অতিথি বিশেষ অতিথি হয়ে হিসাবে বক্তব্য দিয়ে, পোস্টার করে প্রধান অতিথি বিশেষ অতিথি হয়ে বক্তব্য না দিয়ে আপনারা যার যার এলাকায় নিজ নিজ এলাকায় কাজ করুন। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ, এটি যার যার এলাকায় গিয়ে নিজ নিজ এলাকায় কাজ করুন, নিজ নিজ এলাকার লোকজনকে সংগঠিত করুন। আর্মি তাদের বিরুদ্ধে, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে, প্রশাসন তাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ মাঠে নেই, ছাত্রলীগ নিষিদ্ধ, সেখানে জনগণ প্রতিরোধ করে তুলেছে। এই প্রতিরোধ জনগণ যদি কালকে ঢাকার চতুর্পাশে ডাক দিতে পারত, তাহলে খেল খতম হয়ে যেত এবং সেটা অচিরেই ঘটছে। আমার ধারণা সেটা খুব দ্রুতই ঘটবে। সেনাবাহিনী, আপনারা আজকে যাদেরকে গুলি করে মারলেন, তারা কি এই দেশের জনগণ ছিল না? তারা কি মানুষ ছিল না? আজকে কার জন্য, কাদের জন্য আপনি, কিসের জন্য আপনি এই নির্বিচারে পাখির মতো গুলি করে এই ছোট ছোট তরুণ ছেলেদেরকে আপনি হত্যা করলেন? আমরা যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সম্মানের জায়গায় রাখি, আমরা যেখানে বিশ্বাস করি যে 18 কোটি বাঙালিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রাণ দিয়ে রক্ষা করবে এই সশস্ত্র বাহিনী, তাদের প্রতি কোনো ধরনের সংশয় মনে ঢুকুক সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করে আসছিলাম গত 11 মাস ধরে। এখন আমরা কি জাতি হিসাবে আবার মরিয়া প্রমাণ করিব যে আমরা জীবিত ছিলাম? না, আর প্রমাণের প্রয়োজন নেই, আর এসিড টেস্টের প্রয়োজন নেই। গতকালকে বঙ্গবন্ধুর তীর্থস্থানে, জন্মস্থানে গোপালগঞ্জে যে আগে থেকে ডিক্লার করে যে সেখানে তারা রাজনৈতিক সমাবেশ করবে, অর্থাৎ একটা নতুন রাজনৈতিক সংগঠন এখনো পর্যন্ত যার নিবন্ধন হয়নি এবং তার রেজিস্টার্ড সদস্য সংখ্যা কত সেসবগুলো আমরা জানি না, এই অর্বাচীন ছেলেরা নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি আইনের ভিতরে থেকে তারা সমাবেশ করতে পারে। কিন্তু সেই সমাবেশের ডাকার কালে যখন তারা আগেই ডিক্লার করে যে এবার বঙ্গবন্ধুর সমাধিকে, মুজিববাদকে সেখানে ধ্বংস করে আসবে, তখন এটা কিন্তু সেই আমাদের 32 নম্বর ভাঙ্গার স্মৃতির ফিরিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যায় যে সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ভূমিকা রাখেনি। অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু বিষয়টা আরেকটু অন্যভাবে বলি, সেটা হলো তখনও পর্যন্ত সাধারণ মানুষের সর্বশেষ আস্থার স্থল, যে নিরাপত্তা দিতে তারা শপথ গ্রহণ করেছে, যে নিরাপত্তার জন্য তারা প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত, যে নিরাপত্তা দেওয়ার জন্য যারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায়
সর্বোচ্চ বেতন প্রাপ্ত, সুবিধাপ্রাপ্ত, রেশনভুক্ত, সেই আস্থার স্থলটাকে আমরা যারা বুঝি তারাও এড়িয়ে যাই না আস্থাহীনতায় যাতে না পড়ে যায়। কিন্তু গতকালকের পর এই গোপালগঞ্জে যে ঘটনা, আর্মি, আমি বলবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজে ঘটিয়েছেন, সেখানে কিন্তু কোনো ধরনের সার্জিস কোম্পানি এন্ড এদের মব কিন্তু তারা তৈরি করতে পারেনি, কারণ এটা গোপালগঞ্জের মাটি এবং বঙ্গবন্ধুর জন্মভূমি, সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো লোকই ছিল না। এবং তারা সেখানে এসে উস্কানিমূলক ভাবে আবার বঙ্গবন্ধুর এমন তীব্রভাবে কথা বলছিল, তাতে করে স্থানীয় জনগণ ক্ষেপে গিয়ে তাদেরকে প্রতিহত করে, তাদেরকে মিটিং থেকে চলে যেতে বাধ্য করে। এবং তারা সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাহারায়, সরকারি সমস্ত প্রোটোকল দিয়ে। এবং সেখানে তাদের আগে পিছে বাংলাদেশের যে সকল যানগুলো আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ অবস্থায় দেখতে পাই অথবা শান্তি মিশনে দেখতে পাই, সেসবগুলো যান তাদের সামনে পিছনে করে এই বিরাট গাড়ির বহর নিয়ে তারা গোপালগঞ্জে যায়। এবং সেখানে তারা জনগণের প্রতিবাদের মাঝে তারা মিটিং বানচাল করে 10 মিনিটের মাঝে তারা আশ্রয় নেয় ডিসি অফিসে, এবং সেখানে তাদেরকে কর্ডন করে রাখে জনগণ। সেখান থেকে এই সশস্ত্র বাহিনী তাদের সাজোয়া যানের ভিতরে যে সকল, আমি শব্দটা আজকে প্রয়োগ করব, উলঙ্গ, আমি বলবো না বিবস্ত্র, উলঙ্গ ভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকাত দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে, শেল্টার দিয়ে যাচ্ছে, তাদের সাজোয়া যানের ভিতর দিয়ে ঢুকে তাদেরকে পার করে দিতে দিয়ে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত আমার জানা মতে, হতে পারে স্পোরাডিক কোন ইনসিডেন্ট হতে পারে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যুক্ত হয়নি, আক্রমণ করে না। এবং গতকালকে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না। সেই সশস্ত্র বাহিনীর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, শত শত ভিডিও ফুটেজ আছে, যে তারা যেখানে 5ই অগাস্টে 3রা অগাস্টে বলেছিলেন গত বছর এই ওয়াকার, যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ বা গুলি বর্ষণ করবে না, কিন্তু সে 3রা অগাস্ট, 4ঠা অগাস্ট, 5ই অগাস্ট তারা কিন্তু ঠিকই মিরপুরে এবং ইয়াতে যাত্রাবাড়িতে এই পুলিশ বাহিনীর উপরে ওনারা গুলি করেছিলেন। আমরা এতদিন এইসব কল নিয়ে উচ্চবাচ্য করিনি, কিন্তু কালকে এটা সুস্পষ্ট। তারা ভিডিও, আপনার যদি সেই সংগ্রহ এখন থাকতো, আপনি ভিডিও দেখাতে পারতেন যে কিভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বলছে গুলি কর, সরাসরি গুলি কর, বুকে গুলি কর। আর পাকিস্তানের আমলে 25শে মার্চ থেকে আমাদের 16ই ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা যেভাবে পাখির মতন বাঙালিকে ইয়ে করে গুলি করে হত্যা করে তারপর তাদের লাশ যেভাবে টেনে হেসড়ে নিয়ে গেল, ঠিক সেইভাবেই তারা গতকালকে প্রথম যে ছেলেটাকে গুলি করা হলো তার হত্যা, তার মৃত্যু নিশ্চিত করলো বুটে তার গলা চেপে ধরে। আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না, আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না। এই সশস্ত্র বাহিনী, তাকে আর আমরা কিভাবে আর কত এসিড টেস্ট করতে হবে যে এই 5 ডাকাতের, এই ডক্টর ইউনূসের ডাকাত দলের ক্ষমতার উৎস একমাত্র এই সেনাবাহিনী, একমাত্র, আর কিছু নেই। সেনাবাহিনী শেল্টার না দিলে, যেখানে পুলিশ পারেনি, যেখানে অন্য প্রশাসনের অন্য কেউ পারেনি, সেখানে থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম ভাইয়া। আমি আসলে অনেকগুলো ভিডিও ফুটেজ আছে আমার সংগ্রহে, এই মুহূর্তে আমি একটা দেখানোর চেষ্টা করছি। আমাকে একটু সময় দিন।
আমরা এতক্ষণ দেখলাম কিভাবে তারা বলল, একটু আগে যেটা বলা হয়েছিল গুলি কর গুলি কর, ডাইরেক্ট গুলি কর, সেই ভিডিওটা আমরা দেখলাম। এখন এই মুহূর্তে আমি চলে যাব আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছে। আমি জানি সালাউদ্দিন ভাই খুব নিবিড়ভাবে আজকে সারাদিন তৃণমূলের সাথে ছিলেন, গোপালগঞ্জের সাথে ছিলেন। সালাউদ্দিন ভাই, আপনি যদি আমাদের জানাতেন। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে এবং দস্তগীর পাইসহ যারা দর্শক দেখছেন তার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আমার মনটা প্রচন্ড খারাপ এই কারণে আজকে দেখেন যে বাংলাদেশের সেনাবাহিনী, যেই সেনাবাহিনী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজে গড়া নিজে সেনাবাহিনীকে প্রায়োরিটি দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনার আমলে আমার সেনাবাহিনীতে আমার আত্মীয় স্বজন থাকার কারণে আমি খুব ভালোভাবেই জানি যে সেনাবাহিনী জন্য এই শেখ হাসিনা কি করেছেন এবং সেনাবাহিনী কি রকম পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছেন, এটা আমি খুব ভালোভাবে জানি। তারপরেও যদি এই সেনাবাহিনী যদি এই বঙ্গবন্ধুর নিজ জেলায় এবং শেখ হাসিনার নিজ জেলার মানুষকে যদি এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করতে পারে, তাহলে আমাদের দুঃখ প্রকাশ করার কিছুই থাকবে না। আমি একটি কথা বলতে চাই, সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দুঃখ করে, যে প্রিয় সেনাবাহিনী, আপনারা আজকে যাদেরকে গুলি করে মারলেন তারা কি এই দেশের জনগণ ছিল না? তারা কি মানুষ ছিল না? আজকে কাদের জন্য আপনি, কিসের জন্য আপনি এই নির্বিচারে পাখির মতো গুলি করে এই ছোট ছোট তরুণ ছেলেদেরকে আপনি হত্যা করলেন? আপনাদের কি, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আপাকে বলতে চাই, এখন কি এই মানুষগুলোর জন্য আপনার আসমান জমিন বুক কিছুই কাঁপে না? না আপনার জমিন আসমান বুক শুধু ওই পার্টিকুলার কিছু মানুষের জন্যই কাঁপতো? আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে বোর্ড দিয়ে আপনি গোপালগঞ্জের মানুষের বুকে পাড়া দিয়ে তার দম বন্ধ করে দিয়েছেন, সেই মানুষটি কি মানুষ ছিল না? তাদের জন্য তো কি আপনার বুক কাঁপে নাই? কাদের জন্য করেছেন? এই দেশবাসী দেখেছে আপনি কাদের জন্য করেছেন। বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভেঙে দেওয়ার জন্য যখন ভেঙে দিয়েছে, তখন কিন্তু আপনারা সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। কিন্তু টুঙ্গিপাড়ায় যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এরা যখন ভাঙতে যায়, তখন কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে এই সমাধিস্থলটি রক্ষা করার জন্য। ওখানে কোনো রাজনৈতিক নেতাকর্মীরা আসে নাই, ওখানে তো কোনো রাজনৈতিক নেতাকর্মীরা ছিলই না। থাকবে কি করে? আপনারা তো ডেভিল হান্ট নামে অপারেশন করে ওইখানের সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদেরকে আপনারা গ্রেফতার করে ফেলেছেন। আজকে যারা এখানে ছিল তারা সবাই ছিল সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, যুবক, সকলে রাজপথে, এবং বাচ্চারা পর্যন্ত গোপালগঞ্জের রাজপথে নেমে এসেছিল বঙ্গবন্ধুর সমাধিস্থল রক্ষা করার জন্য। এর থেকে আপনাদেরকে একবার ভাবা উচিত, এই দেশ ও জাতি বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসে। কিন্তু আপনারা কি করেছেন? এই সাধারণ মানুষদের উপরে আপনারা নির্বিচারে গুলি করে আপনারা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। তাদের বুকে পাড়া দিয়ে তাদের বুক, আপনারা এই দেশ ও জাতি দেখেছে। জাতিসংঘেও আপনাদের এই রিপোর্ট কিন্তু যাবে। জাতিসংঘে এবং ইউনাইটেড নেশনের যে শান্তিরক্ষা মিশন, সেখানেও কিন্তু আপনাদের এই নারকীয়, বর্বরচিত, পৈশাচিক যে হত্যাকাণ্ড আপনারা চালিয়েছেন, সেই রিপোর্টগুলো যাবে। আপনারা কিভাবে এইভাবে সাধারণ নিরীহ মানুষের ওপরে আপনার গুলি করতে পারলেন? আপনাদেরকে একবারও বুক কাঁপলো না? কার জন্য কাঁপলেন? কার জন্য মারলেন? আপনারা কি, প্রিয় সেনাবাহিনী, আপনারা কি শুধু এনসিপির যে জঙ্গি সন্ত্রাসী, আপনারা কি শুধু তাদের জন্য? আপনারা কি সাধারণ জনগণের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য নয়?
কাদেরকে রক্ষা করার জন্য আপনি কাদের উপরে গুলি করলেন? আপনি কাদেরকে রক্ষা করতে গিয়ে কাদেরকে গুলি করে আপনার হত্যা করলেন? আজকে ইতিহাস কিন্তু কোনোদিন কাউকে ক্ষমা করে না। ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় হতে হবে, এবং একদিন এর জন্য আপনাদেরকে যেসব সেনাবাহিনী, যেসব অফিসাররা বায়াসড হয়ে, জঙ্গি তৎপরতার সাথে সংশ্লিষ্ট হয়ে আপনারা যারা আমাদের এই নিরীহ ভাইদেরকে হত্যা করেছেন, তাদের এর জন্য অবশ্যই বাংলার মাটিতে একদিন জবাবদিহি করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে এদেশের মানুষগণ বঙ্গবন্ধুকে ভালোবাসে। এদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল বঙ্গবন্ধুর সমাধিস্থল রক্ষা করার জন্য। আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই, গোপালগঞ্জবাসীকে, আর বিশেষ করে আমি গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যা দেখিয়েছেন আজকে, আপনারা যা দেখিয়েছেন, এক গোপালগঞ্জের জন্য বাংলাদেশের সমস্ত প্রশাসনকে নিয়োগ করা হয়েছে। এনসিপির সমস্ত নেতাকর্মীরা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে গোপালগঞ্জে গিয়েছে, তারপরেও কিন্তু তারা সেখানে প্রতিরোধের মুখে পড়েছে। গোপালগঞ্জবাসী তাদেরকে প্রতিরোধ করেছে। আমি একটি কথা বলতে চাই, আপনারা জোর গলায় হাসনাত, সার্জিস, তারা বলতো জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, বীর বীর। আপনারা দেখেছেন সেই বীরেরা কিভাবে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর গাড়ির ভিতরে করে পালিয়ে আসতে হয়েছে? এরা বীর না, এরা কাপুরুষ। ওরা গোপালগঞ্জবাসীর সাথে যুদ্ধ করার, গোপালগঞ্জবাসীকে ফেস করার মতো সক্ষমতা ওদের ছিল না। সেনাবাহিনীর গাড়িতে করে ওরা পালিয়ে আসতে হয়েছে। ওরা পলাতক, ওরা কাপুরুষ, কাপুরুষের মতো সেনাবাহিনীর গাড়িতে করে ওরা পালিয়ে আসতে হয়েছে। আমার এখানে একটা অবজারভেশন হচ্ছে, আমি বলবো এই আপনার এই টকশোর মাধ্যমে আমি বলবো, আমি সকালকে অনুরোধ করবো বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে, সাধারণ জনগণকে আছে, যে এই বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে, মব হচ্ছে, এই সন্ত্রাসীরা বাংলাদেশে যেভাবে অশান্তি সৃষ্টি করছে, তাদেরকে এখন প্রতিহত করতে হবে। এখন প্রতিহতের সময় এসেছে। আমাদের একটা ব্যর্থতা হচ্ছে, আজকে দেখেন গোপালগঞ্জের মানুষ কিন্তু গোপালগঞ্জের মানুষের দায়িত্বটা পালন করেছে। তারা কিন্তু গোপালগঞ্জে প্রতিরোধ গড়ে তুলেছে। আজকে যদি সেই জায়গায় যদি আমরা যদি সব জেলায় জেলায় অন্তত পক্ষে 40-50টি জেলায় যদি আমরা সেই প্রতিরোধ গড়ে তুলতে পারতাম, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের চিত্রটা ভিন্ন হতো। তাই আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা শুধু টেলিগ্রাম গ্রুপে গিয়ে প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি হয়ে বক্তব্য না দিয়ে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে রাত জেগে প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়ে হিসাবে বক্তব্য দিয়ে, পোস্টার করে প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়ে বক্তব্য না দিয়ে, আপনারা যার যার এলাকায় নিজ নিজ এলাকায় কাজ করুন। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। এটি যার যার এলাকায় গিয়ে নিজ নিজ এলাকায় কাজ করুন, নিজ নিজ এলাকার লোকজনকে সংগঠিত করুন। গোপালগঞ্জের নেতারা যদি তাদের গোপালগঞ্জের লোকজনকে সংগঠিত করতে পারে, এরকম পুরা প্রশাসন এবং এনসিপির সব কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যদি প্রতিরোধ করতে পারে, তাহলে আমরা কেন প্রত্যেকটি জেলায় জেলায় পারবো না? অবশ্যই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করব, নেতৃবৃন্দের কাছে, আপনারা যার যার এলাকায় কাজ করুন, যার যার এলাকায় সংগঠিত করুন। ইনশাল্লাহ সময় আমাদের এসে গেছে। গোপালগঞ্জবাসী যেইভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের প্রত্যেকটি জেলায় যার যার এলাকায় নিজ নিজ জেলায় সেরকম ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর যদি আমরা সেটি করতে পারি, ইনশাল্লাহ আজকে যেভাবে গোপালগঞ্জ থেকে এই হাসনাত, সার্জিস সন্ত্রাসীরা যেভাবে লেজ গুটিয়ে সেনাবাহিনীর গাড়িতে করে পালিয়েছে, ইনশাল্লাহ তারা শুধু গোপালগঞ্জ থেকে না, তারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ অচিরেই পালাবে, যদি আপনারা সকলে যদি সংগঠিত হয়ে, সকলে যদি ঐক্যবদ্ধ ভাবে হয়ে যার যার এলাকায় নিজ নিজ এলাকায় যদি সংগঠিত হয়ে কাজ করতে পারেন। তাই বিশেষভাবে অনুরোধ আসুন সকলে মিলে যার যার এলাকায় সংগঠিত করি। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, সুন্দরগঞ্জ থেকে বন্দরগঞ্জ, প্রত্যেকটি জেলাকে আমরা করি গোপালগঞ্জ। আসুন সকলে মিলে প্রত্যেকটি জেলাকে গোপালগঞ্জ বানাই, দুর্গ গড়ে তুলি, এই সন্ত্রাসীদের বাংলাদেশ থেকে বিতাড়িত করি। যে বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জবাসীর নেতৃত্ব বা গোপালগঞ্জবাসীর যে প্রতিরোধ, যে শক্তিশালী প্রতিরোধ, এই প্রতিরোধ হলো তাদের নিজের অস্তিত্বকে রক্ষার প্রতিরোধ। সেই প্রতিরোধে তারা কোন রাজনৈতিক নেতৃত্বের ধারেনি, দাঁড়িয়ে থাকেনি। তারা বাংলাদেশের জাতির জনক, বাঙালি জাতির জনক,
কের পুণ্য ভূমিকে রক্ষা করার জন্য তারা আবাল বৃদ্ধ বনিতা মেয়েরা, স্পেশালি মেয়েরা রাস্তায় নেমে আসে এবং সেখানে তারা জীবনের তোয়াক্কা করেনি। যে ছেলেগুলোকে আমাদের সশস্ত্র বাহিনী গুলি করে পাখির মতন হত্যা করেছে, তারা কিন্তু তাদের জীবন নিয়ে কোনো সংশয় প্রকাশ করেনি, তারা ভয় পায়নি। তারা জানে রক্ত দিয়ে কেনা বাংলাদেশকে আবারও রক্ত দিয়েই কেনা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু যারা আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে অকৃত্রিম ভাবে সহযোগিতা করেছে, যাদের সাথে আমাদের সবচেয়ে দীর্ঘতম বর্ডার এবং প্রতিবেশী, তাদের সাথেই আমাদের সুসম্পর্ক রাখতে হবে। না হলে ডক্টর ইউনূস, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে এই ক্ষমতা দখল করেছেন, তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার আম পাঠান কেন? হ্যাঁ, এই সবগুলো হলো ভেক। অতএব এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে একটা স্থিতিশীল অর্থনৈতিক শক্তি হিসাবে এশিয়াতে যেটা ছিল নট অনলি এশিয়ার সিম্বলিক, পাকিস্তানের অন্ততপক্ষে 2 জন প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের, তাদের জনগণ নাকি তাদেরকে বলে, তাদের সাপোর্টার তাদেরকে নাকি বলে যে আমাদের কিচ্ছু লাগবে না, তোমরা পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দাও। এবং আমার সাথে পাকিস্তানি সাংবাদিক আছে যারা আমার সাথে কাজ করে, তারাও সেই মিরাকলের কথা করে। সেই স্থিতিশীল ব্যবস্থাটাকে 100 বছর ইতিমধ্যে বাংলাদেশ পিছিয়ে গেছে। অনেকে বলবেন অনেক বেশি বলছি, আমার বেশি বলার কোনো প্রয়োজন নেই। আপনি অর্থনৈতিক সূচক দেখেন, আপনি ওয়ার্ল্ড ব্যাংকের সূচক দেখেন, আপনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সূচক দেখেন, আপনি দেখেন যে ট্যারিফের ব্যবস্থায় আমরা কতটুকু পিছিয়ে আছি, আপনি দেখেন যে গত সপ্তাহে ওয়ালমার্ট কতগুলো বাংলাদেশ থেকে কতগুলো প্যান্ট শার্টের অর্ডার ক্যান্সেল করেছে। আমি হয়তো বা এটাও বাংলাদেশের মেইট হইতে পারে, এমনকি টাইটাও বাংলাদেশের মেইট হইতে পারে। অর্থাৎ এই সার্বিক ব্যবস্থায় বাংলাদেশ ভিক্ষার ঝুলি ইতিমধ্যে হাতে, এবং সেইটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ। কারণ এই ছেলেগুলো, আমার কথা বলার প্রচুর লাইন, যেহেতু আমাদের আজকে ছিল গোপালগঞ্জে যে মানুষ হত্যা করেছে আমাদের সশস্ত্র বাহিনী, অন রেকর্ড, অন লাইভ টেলিভিশন, এটা কার শোনা কথা নয়, এটা কোনো কাছ থেকে শোনা কথা নয়। আমি এটা নিয়ে 24 ঘন্টার ভিডিও প্রোগ্রাম করতে পারবো লাইভ, 24 ঘন্টা দেখাইলেও শেষ হবে না যে কত তারা অত্যাচার করেছে। আমরা শুনতে পাচ্ছি আজকে রাতে যে কারফিউ জারি করে আবার সেখানে সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে, বিভিন্ন বাহিনী পাঠানো হয়েছে, সেখানে চিরুনি অভিযান হচ্ছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গোপনে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। তার সাথে যদি আমাদের বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা, স্পেশালি কানাডিয়ান সিনিয়র সাংবাদিক সাগর ভাইকে অন্তত 3-4 বার পোস্ট দিলেন যে রাতের আধারে যাতে আবার আপনাদের সেনাবাহিনী এবং এই সার্জিস ডাকাত দল নিয়ে আপনারা বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে আঘাত না করেন, তাহলে বাংলাদেশ জ্বলে ওঠা, আপনাদের পালানোর পথ থাকবে না। এটা এইভাবে বলি, যেটা কিছুক্ষণ আগেই আমার সহ আলোচক সালাউদ্দিন ভাই বলেছেন যে গোপালগঞ্জকে যে বাসী যে কাজটি করেছে, সেই কাজটি আমাদের ইনফেক্টেড হতে হবে অন্যান্য সমস্ত জেলায়, তাহলে 12 ঘন্টা লাগবে না, 1 ঘন্টায় পালানোর। তারা তো পালানোর পথ পায়নি, তারা তো পালিয়ে যেতে পারেনি কালকে। তার জন্য তাদের যে ঠিকাদার, সেই ঠিকাদার বাংলাদেশ আর্মি, তাদের আমাদের টাকায় কেনা সবচেয়ে দামি সাজুয়া যানের ভেতরে ভরে ভিডিওগুলো দেখানো উচিত। তাদেরকে নিয়ে আসছে, তারা আসতে পারেনি, তারা সেখানে আত্মসমর্পণ করেছে, তাদেরকে খুঁজে পাওয়া যেত না। আপনারা যে মব কিলিং এতদিন করছেন, আপনাদেরকে বালুর কণার মতন খুঁজে পাওয়া যেত না। আমি শুধু সালাউদ্দিন ভাইয়ের সাথে একটা বিষয় একমতে আমি শেয়ার করতে চাই। সারা বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে সাধারণ মানুষ যদি এভাবে নেমে আসে তাহলে তো 1 ঘন্টার বিষয়, কিন্তু আপনি শুধু এই গোপালগঞ্জের মতন ঢাকার চারপাশের নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার এই এরিয়াগুলোতে, সোনারগাঁ এই এরিয়াগুলোতে যদি জাগ্রত করতে পারেন আপনারা এবং মানুষকে ঢাকায় নিয়ে আসতে পারতেন গতকালকে, তাহলে
তারা ঢাকা ছেড়ে পালিয়ে যেত, কারণ তাদের ভিত্তি নেই, জনগণের ভিত্তি নেই। আর্মি তাদের বিরুদ্ধে, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে, প্রশাসন তাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ মাঠে নেই, ছাত্রলীগ নিষিদ্ধ, সেখানে জনগণ প্রতিরোধ করে তুলেছে। এই প্রতিরোধ জনগণ যদি কালকে ঢাকার চতুর্পাশে ডাক দিতে পারত, তাহলে খেল খতম হয়ে যেত, এবং সেটা চিরই ঘটছে। আমার ধারণা সেটা খুব দ্রুতই ঘটবে, কারণ প্রতিটা বিষয়ের একটা লিমিট থাকে। আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো? আমরা বাক স্বাধীনতার কথা বললে নাই সেখানে, আমরা বিচার বিভাগের কথা বললে নাই সেখানে। প্রতিদিন মানুষের হাত পা যেরকম অশ্লীল, যেভাবে বলবো যে আমরা সহ্য করতে পারি না, এই নিকৃষ্ট উপায়ে মানুষকে হত্যা করা হচ্ছে, সেসবগুলো আর কত মানুষ সহ্য করবে? রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা যেহেতু আপনারা মাটিতে পা রাখতে পারছেন না এই মুহূর্তে তাদের অত্যাচারের ঠেলায়, সশস্ত্র বাহিনী সহ সকলের, অতএব সাধারণ মানুষকে এই রাস্তায় কিভাবে নামিয়ে আনবেন, কিভাবে উদ্বুদ্ধ করবেন, তারা প্রস্তুত। এটা হলো আমার একটা ন্যারেটিভ। আপনারা সেই কাজটুকু যদি সম্মিলিতভাবে করতে পারেন, তাহলে বাংলাদেশের মুক্তি অচিরেই আসবে। এবং সেই সাথে বলে রাখি, আন্তর্জাতিক মহল সবসময় এই ধরনের অ্যাট্রোসিটি, যেখানে পুলিশের গুলি, যেখানে আর্মির সরাসরি গুলি, যেখানে সাধারণ মানুষকে বুটের নিচে হত্যা করা হয়, সেটা এই সভ্য সমাজ, সভ্য পৃথিবী থেকে প্রতিবাদ আসবেই, ও ইতিমধ্যে প্রতিবাদ আসা শুরু হয়েছে, এবং বাংলাদেশ সরকারকে এর জন্য হয়তোবা খুব দ্রুততম সময় জবাবদিহি করতে হবে। আর ঢাকায় পুলিশ বাহিনীর সদর দপ্তরে বসে উনি স্বরাষ্ট্রমন্ত্রীও নন, উনি সশস্ত্র বাহিনীর কেউ নন। সেখানে অন্যান্য উপদেষ্টারা সেখানে বসে গোপালগঞ্জে তাদের সন্ত্রাসী বাহিনী কিভাবে সন্ত্রাস করছে সেসবগুলো অবলোকন এবং নির্দেশ করে খুন করা, সে সকল রেকর্ড গুলো আপনারা রাখবেন, আমাদের কাছে রয়েছে। এবং ইন্টারনেট যে সেখানে বন্ধ করা হয়েছিল, সেই সকল রেকর্ড গুলো আমাদের কাছে রয়েছে, এবং আমরা সে সকল নিয়ে বিশ্ব মিডিয়াতে ইতিমধ্যে প্রচার করার জন্য ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমরা আপনার কাছ থেকে বিস্তারিত অনেক বিষয় জানতে পারলাম, এবং সেই সাথে আমাদের দর্শকরাও জানতে পারছেন। আমাদের অডিয়েন্স এর কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনারা অনেক ভালোবেসে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং শেয়ার করছেন। আপনাদের যার যার ওয়ালে শেয়ার করুন, এবং প্রত্যেককে উৎসাহিত করুন সারা বাংলাদেশকে গোপালগঞ্জ করার জন্য। এই প্রেক্ষিতে আমি এই মুহূর্তে সালাউদ্দিন ভাইয়ের কাছে চলে আসব। সালাউদ্দিন ভাই, আপনি বিস্তারিতভাবে সবার সাথে কাজ করছেন, খুব নিবিড় ভাবে আমরা জানি। আপনি কি দয়া করে বলবেন এই মুহূর্তে গোপালগঞ্জের কি অবস্থা, এবং আপনি কিভাবে মনে করেন দেশে এবং বিদেশ থেকে একযোগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের মডেলকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমরা কাজ করতে পারি? সালাউদ্দিন ভাই, আপনি কি আছেন? সালাউদ্দিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? সালাউদ্দিন ভাই, আপনাকে আনমিউট করেন। আমার মনে হচ্ছে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা জানি তিনি চলে আসবেন, এবং আজকে আমি আমাদের অডিয়েন্সকে একটা কথা বলতে চাই। এই যে আমাদের আজকের লাইভ আকস্মিকভাবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে সালাউদ্দিন ভাইয়ের পরামর্শে। কেন? কারণ তিনি নিবিড়ভাবে কাজ করছেন, তিনি আবার এসেছেন আমাদের মাঝে। সালাউদ্দিন ভাই, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন? না, সরি, ইন্টারনেট সংযোগের কারণে। ইটস ওকে। আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত নিবিড়ভাবে তৃণমূলের সাথে গত 24 ঘন্টা একযোগে কাজ করে যাচ্ছেন, নির্ঘুম তৃণমূলের সাথে সরাসরি কানেক্টেড হয়ে। এই মুহূর্তে গোপালগঞ্জের কি অবস্থা, এবং দেশে এবং বিদেশে আমরা একযোগে গোপালগঞ্জকে মডেল হিসেবে নিয়ে কিভাবে কাজ করতে পারি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যদি আপনি বলতেন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি
খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন করেছেন, যে আমরা এখন কিভাবে কাজ করতে পারি সকলে মিলে, এবং দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমরা কিভাবে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আসলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাদের যেটা করতে হবে, যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে যে আমরা যদি বাংলাদেশে যে হারানো গণতন্ত্র সেই এবং সাংবিধানিক ধারাবাহিকতা সেটি যদি আমরা রক্ষা করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, এবং বাংলাদেশে যে একটি মব সন্ত্রাসের রাজত্ব চলছে সেই মব সন্ত্রাসের রাজত্ব থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এবং গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার ওই বাংলাদেশ পরিচালিত হতে হবে। তো সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের, আমি আগে বলেছি যে এক গোপালগঞ্জ কিন্তু একাই প্রতিরোধ করে দেখিয়ে দিয়েছে। সব বাংলাদেশের পুরো প্রশাসনের নজর ছিল গোপালগঞ্জের দিকে। বাংলাদেশের এনসিপির যে সন্ত্রাসীরা, কেন্দ্রীয় সন্ত্রাসীরা সবাই কিন্তু একসাথে কিন্তু তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জ গিয়েছে। তারপরেও কিন্তু গোপালগঞ্জে তারা প্রতিরোধের মুখে পড়েছে। তারা গোপালগঞ্জে যদি সেনাবাহিনী যদি তাদেরকে গাড়িতে করে না আনতো, তাহলে একটাও ওখান থেকে ফিরে আসতে পারতো না, একটাও ফিরে আসতে পারতো না। কারণ গোপালগঞ্জের শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, যুবক, তরুণ সবাই রাস্তায় নেমে এসেছিল। সো এখন আমাদের হচ্ছে গোপালগঞ্জ থেকে শিক্ষা নিয়ে একটা গোপালগঞ্জ যদি, একটা জেলা যদি এইভাবে প্রতিরোধ করতে পারে, তাহলে আমরা যদি বাংলাদেশের 64টি জেলার সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলি এই মব সন্ত্রাসের বিরুদ্ধে, এই জঙ্গিদের বিরুদ্ধে, তাহলে এরা তো সেনাবাহিনীর গাড়ি দিয়ে গোপালগঞ্জ থেকে পালিয়ে আসছে, বাংলাদেশ থেকে এরা পালিয়ে যাবে। হয়তো বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, নয়তো এই দেশে ওরা গণপিটুনিতে নিহত হবে, যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই কাজটি করতে পারি। তাই আমি বলবো, আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদেরকে বলবো, বিনীতভাবে অনুরোধ করবো, নেত্রীর নির্দেশনা যে সেটি হচ্ছে যে আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে। সকলকে টেলিগ্রাম গ্রুপ গিয়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি এগুলো না হয়ে আমাদের যেটা করতে হবে, যার যার এলাকা সংগঠিত করতে হবে। তৃণমূলের নেতা কর্মীদের খোঁজ খবর নিতে হবে, তাদেরকে সংগঠিত করতে হবে। সংগঠিত করে সকল ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে, বাংলাদেশে যে দুর্বৃত্তের অপশাসন চলছে, যে জঙ্গি তৎপরতার যে অপশাসন চলছে, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করা এখন বাংলাদেশের জনগণের দায়িত্ব, এবং জনগণ কিন্তু সেটা অলরেডি বুঝে গেছে। আপনি যদি এখন জিজ্ঞাসা করেন, যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বাংলাদেশের সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে, এবং শেখ হাসিনাকে উপলব্ধি করছে, শেখ হাসিনাকে ফিল করছে, এবং সবাই বলছে যে আমাদের শেখ হাসিনাই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল। এই কথাটি কিন্তু প্রত্যেকটি মানুষের মনে মনে কিন্তু সবাই কিন্তু বলছে। কারণ কি আপনি জানেন, আপনি দেখেন, আপনাকে যদি আমি বলি, আমি আগেও বলেছি যে আচ্ছা বলেন তপা এবং যারা দর্শক শ্রোতা অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে এই 5ই আগস্টের পর থেকে, এই সুৎখোর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশে কোথায়, কোন অঞ্চলে কোথায় একটি বাঁশের সাঁকো নির্মাণ হয়েছে আপনি বলেন, দেখাইতে পারবেন? বলতে পারবে কেউ? হয় নাই। বাংলাদেশে কোথায় কোন রাস্তায় একটি ইট লাগিয়েছে? লাগাতে পারে নাই। বাংলাদেশে কোথায় কোন অঞ্চলে আপনার 2 বস্তা বালু ফেলতে পারেনি। বাংলাদেশে কোথায় কোন অঞ্চলে কোথায় একটি গার্মেন্টস শিল্প নির্মাণ হয়েছে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে নতুন করে? হয় নাই। বরং অসংখ্য বাংলাদেশ থেকে অসংখ্য গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বেকার হয়ে গিয়েছে। আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই, রাস্তায় মানুষ বের হতে পারছে না। আপনি দেখেছেন কুমিল্লার মুরাদনগরের একজন নারীকে দর্শন করে কিভাবে বিবস্ত্র করে তার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এইরকম বাংলাদেশে অসংখ্য ঘটনা, অহরহ ঘটনা ঘটছে। আপনাকে একটি কথা বলি, যে কুমিল্লার মুরাদনগরে যেই মহিলাকে দর্শন করে তার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, এটি কিন্তু বাংলাদেশের একটি ঘটনা, যেটি ভাইরাল হওয়ার কারণে কিন্তু আপনাদের নজরে এসেছে এবং বাংলাদেশের মানুষের নজরে এসেছে। এরকম অসংখ্য ঘটনা, জামাত শিবিরের নেতাকর্মীরা অসংখ্য মেয়েদেরকে 5ই আগস্টের পরে বাংলাদেশে ধর্ষণ করেছে, যারা তাদের ইজ্জতের ভয়ে তারা সেটি প্রকাশ করেনি। অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে। আপনি দেখেছেন যে গত সপ্তাহে একজন লোককে কিভাবে পাথর দিয়ে, প্রাগ ঐতিহাসিক যুগের মতো পাথর দিয়ে পিটিয়ে কিভাবে একটা লোককে হত্যা করা হয়েছে। কি নির্মম, নিষ্ঠুর এই বাংলাদেশ।
এই বাংলাদেশ কি আপনারা আগে কখনো দেখেছেন? এই বাংলাদেশ কি কেউ কল্পনা করতে পারে স্বাধীনতার 54 বছর পরে? এটি কেউ কল্পনা করতে পারে, কিন্তু বাংলাদেশে এখন এটি হচ্ছে। তো এই সার্বিক পরিস্থিতি থেকে প্রত্যেকটা মানুষ আজকে শেখ হাসিনাকে উপলব্ধি করছে, প্রত্যেকটা মানুষ আজকে আওয়ামী লীগ সরকারকে উপলব্ধি করছে, শেখ হাসিনাকে চায়, আওয়ামী লীগকে চায়। তো আপনি মনে করেন যে গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জে ওরা গিয়েছে, এই জন্য গোপালগঞ্জের মানুষ প্রতিরোধ করেছে। ইনশাল্লাহ খুব বেশি দূরে নেই, খুব শীঘ্রই আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি জেলায় জেলায় তারা যেখানে যাবে ইনশাল্লাহ সেখানেই তাদেরকে প্রতিরোধ করবে। তাই আমি সেনাবাহিনীকে বলবো, প্রিয় সেনাবাহিনীকে বলবো, পুলিশ ভাইদেরকে বলবো, সেনাবাহিনী এবং পুলিশদেরকে বিশেষ একটু অনুরোধ করবো, ভাই আপনারা দেশের সাধারণ মানুষকে মেরে হত্যা করে আপনাদের ভালো থাকতে হবে না। আপনারা তো ভাই ভাইমনি ভালো থাকতে পারেন ভাই, একজন সেনাবাহিনীর অফিসার, আপনি বাংলাদেশে যে সুযোগ সুবিধা ভোগ করেন এবং আপনি মিশনে গিয়ে যে টাকা পয়সা কামাই করেন, আপনি সরকার থেকে যে সুযোগ সুবিধা পান, আপনি ভালো থাকার জন্য, আপনার পরিবার ভালো থাকার জন্য এনাফ এনাফ। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করতে হবে না, সাধারণ মানুষদেরকে হত্যা করতে হবে না। পুলিশ ভাইদেরকে একই অবস্থা বলবো, শেখ হাসিনা সরকার যেই সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়ে গেছে, আপনাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এখন আপনাদের ভালো থাকার জন্য, পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য আপনাদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্যাতন করতে হবে না, হত্যা করতে হবে না। বাংলাদেশের মানুষকে হত্যা না করে নির্যাতন করেও কিন্তু আপনারা ভালো থাকতে পারেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, আজকে আপনারা যে কাজ করতেছেন, আপনারা আজকে যে কাজ করছেন, আওয়ামী লীগ সরকার কি ক্ষমতায় আসবে না? 75 সালের পরে আপনারা অনেকেই মনে করেছিলেন যে আওয়ামী লীগ বুঝে আর ক্ষমতা আসবে না। আওয়ামী লীগ কিন্তু 21 বছর পরে 96 সালে ক্ষমতায় এসেছিল। 111-এর সময় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু 111-এ কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারে নাই, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আজকেও বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বললাম আপনার এই টকশোর মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে। সো তাই আমি বলবো যে আপনারা যদি অন্যায় করেন, অপরাধ করেন, তাহলে আপনারা কিন্তু এর বিচারের সম্মুখীন হতে হবে এবং আপনাদেরও কিন্তু এই বাংলাদেশের মাটিতে বিচার হবে। তো বিচার যদি আপনারা একজন অফিসার, আপনারা, আমার কথা হচ্ছে আপনারা অফিসার, আপনারা কেন, আপনারা তো অফিসার, আপনারা তো সরকারের টাকা পাচ্ছেন, তাহলে আপনারা কেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে হত্যা করে নির্যাতন করে আপনারা বিচারের সম্মুখীন হবেন কেন? আপনারা তেমনি ভালো থাকতে পারতেছেন। তো এই বিষয়টি উপলব্ধ করার জন্য আপনাদেরকে, প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং বাংলাদেশের সমস্ত জনগণকে, আওয়ামী লীগের নেতা কর্মী সহ সমস্ত জনগণকে আজকে বলবো, আসুন ঐক্য গড়ি। আজকে যেভাবে গোপালগঞ্জ প্রতিরোধ গড়ে তুলেছে, আসুন সকলে মিলে এইভাবে একইভাবে প্রতিরোধ গড়ে তুলি, এই মব সন্ত্রাসীদের কাছ থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করি। আসুন সে আন্দোলনে, সে ঐক্যে সকলে 71 সালের মুক্তিযুদ্ধের মতো, 111-এর মতো সকলে ঐক্যবদ্ধভাবে ইউনূসকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। সালাউদ্দিন ভাই, আপনাকে আমি একটা ধন্যবাদ প্রকাশে দিতে চাই অনলাইনের মাধ্যমে। আজকে যে লাইভ স্ট্রিমটা হচ্ছে এটার পেছনে আমি বলবো প্রথম কৃতজ্ঞতা সালাউদ্দিন ভাইয়ের, কারণ তিনি আমাকে ফোন করে বলেছেন যে আমাদের প্রতিবাদটা অনলাইনেও করা দরকার, গোপালগঞ্জ যা করছে তাদের সাথে আমরা অনলাইনে এই মুহূর্তেই থাকতে হবে। আমার চিন্তা ছিল যে 2 দিন পরে করার, কিন্তু আমরা আজকে করছি। এবং দস্তগীর ভাইকে ধন্যবাদ যে তিনি 10 মিনিটের নোটিসে এসছেন। আমরা যারা তৃণমূলে কাজ করছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি, বিশ্বাস করেন আমরা থাকি বিদেশে, কিন্তু আমাদের রুহু থাকে আপনাদের কাছে। আপনারা এটা বিশ্বাস করেন আর নাই করেন, আমরা খুব সাধারণ মানুষ, কিন্তু দেশপ্রেমটা আমাদের ভেতরে আছে, ঠিক যেমন আপনাদের মধ্যে আছে। এ প্রসঙ্গে একটা ছোট কথা বলতে চাই। উপস্থাপকের এত কথা বলা উচিত না, কিন্তু আমি কি শুধুই উপস্থাপক? আমিও তো একজন মানুষ, জয় বাংলার মানুষ, আমারও কিছু কথা আছে। আর এই প্রসঙ্গে আমি বলতে চাই, শেখ হাসিনা যে চাল রেখে গেছে সেই চাল এখনো বাংলাদেশের গরিব মানুষদেরকে বিতরণ করা হচ্ছে, শেখ হাসিনার নাম লেখা চালের বস্তায়। এই হচ্ছে আমাদের শেখ হাসিনা। তারপরে যে ট্যাঙ্কে করে আজকে এনসিপির ইঁদুরগুলি পালালো, সেই ট্যাঙ্কও শেখ হাসিনার সময়ে কেনা ট্যাঙ্ক। যে বুট দিয়ে আজকে আমার ভাইদের গলায় পাড়া দিয়েছেন, সেই বুটের টাকাও কিন্তু আমাদের টাকা। এবং শেখ হাসিনা আপনারা যখন একবেলা ভাত খেতেন, 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিল। ওরে বেঈমান নেমো খারামের দল, আপনারা কি বোঝেন না যে একজন আওয়ামী লীগের কর্মী, জয় বাংলার কর্মীও যদি বেঁচে থাকে আপনাদের বিচার হবে?
আর আমাদের আশা কোথায় জানেন? শেখ হাসিনা, তিনি এখনো বেঁচে আছেন। আল্লাহ তাকে হায়াত দারাজ করুন এবং তিনি আসুন, বিচার হোক। আমি ফিরে যাব দস্তগীর ভাইয়ের কাছে। দস্তগীর ভাই, এখানে একটা কমেন্ট আছে, এই কমেন্টটা আসলে মেইনলি আপনাকে করা। আপনি এই কমেন্টটা একটু পড়বেন, আর ইন্টারন্যাশনালি আমরা কিভাবে এটাকে প্রোটেক্ট করতে পারি। যেমন আমি একটু পরে এই লাইভ শেষ করে চলে যাব আমাদের টরন্টোর ড্যানফোর্থে, এবং সেখানে আমরা প্রতিবাদ করব। শুধু তাই না, কেনেডিয়ান এমপি এবং মিনিস্টারদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং যোগাযোগ করব। এই ব্যবস্থাটা আমরা ইন্টারন্যাশনালি নিব। একজন ক্যানাডিয়ান সিটিজেন, বাংলাদেশি ক্যানাডিয়ান সিটিজেন হিসেবে এটা আমার দায়িত্ব। আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করছি। আজকে অনলাইনের মাধ্যমে বিশ্বের প্রতিটা দেশে জয় বাংলার যারা আছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, তাদের কাছে আহ্বান জানাচ্ছি, যে কাজটা আমরা করছি আপনারাও করুন। প্রত্যেক দেশের অ্যাম্বাসিতে যান, যোগাযোগ করুন। ক্যানাডিয়ান হাই কমিশনের সাথে আমরা যোগাযোগ করছি, আপনারা ইউএসএ, ইউকে থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে প্রত্যেক দেশের সাথে যোগাযোগ করুন। আর সেই প্রসঙ্গেই আমি আজকে দস্তগীর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আমি জানি ভাইয়া খুবই ব্যস্ত, কিন্তু কৃতজ্ঞতার সাথে বলছি আপনার সময়ের জন্য আমরা ধন্য। জি বলুন। যে পরিস্থিতিতে আমরা আজকে আলাপ করছি, এই পরিস্থিতিটা বাংলাদেশের মানুষের যে ভারাক্রান্ত হৃদয়, সেই সময়ে আসলে নিজের কণ্ঠ ও রুদ্ধ হয়ে আসে মাঝে মধ্যে। কারণ যখনই মনে পড়ে যে ছেলেটাকে পুটে পিষ্ট করা হয় গলাতে, তখন আসলেই কষ্ট হয়, শ্বাস নিতেও কষ্ট হয়। মোহাম্মদ লুৎফুর রহমান উনি যে প্রশ্নটি লিখেছেন, বাংলাদেশ আর্মি ওপেন ফায়ার এট আনআর্মড সিভিলিয়ান ইন গোপালগঞ্জ, killing several and injuring hundreds to protect jihadist NCP, the party of opposer of 1971 freedom. They don't deserve to be in the UN peacekeeping mission. Of course. মোহাম্মদ লুৎফুর রহমান, আমি আপনার মাধ্যমে আপনাকে উত্তরটা দিচ্ছি। উত্তর দিচ্ছি মানে এটা তো প্রশ্ন নয়, ইট ইজ ইউর ওপিনিয়ন, নট অনলি ওপিনিয়ন, এটা একটা সুন্দর কার্য পরিধি বা কার্যের যেটা করা উচিত, সেটা আমি এইভাবে উত্থাপন করব। দেখুন, যে এই মুহূর্তে আমরা বসবাস করি এমন একটি সময়ে যখন পৃথিবীর সকল মাধ্যমগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা দৈনন্দিন জীবন চালাতে গিয়ে যে ধরনের ইন্টারনেট কানেকশন আমরা ইতিমধ্যে পে করে নিজেরই ব্যবহার করি, তাতে আর কোনো এক্সট্রা খরচ লাগে না। যদি মোহাম্মদ লুৎফুর রহমান আপনি নিজেও আপনার সামাজিক মাধ্যমে বা বন্ধু বান্ধবদের মাধ্যমে এই কথাটি ছড়িয়ে দেন, বা যারা আমাদেরকে এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন সেটা ছড়িয়ে দিবেন, যে এই যে বাংলাদেশের আর্মি যে আনআর্মড সিভিলিয়ানদের উপর গুলি বর্ষণ করলো, যেটা মুখের কথা নয়, ডকুমেন্টেড, এই বিষয়গুলো আমরা যেভাবে করছি, আপনারা বাংলাদেশিরা, বাঙালিরা যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা জাতিসংঘের প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের আপনারা সার্চ করলেই পাবেন, সেখানে এক ক্লিকে আপনি সবাইকে পাঠাতে পারেন। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের শহীদ হিসাবে, বা আপনার বিদেশি যা বন্ধু বান্ধব আছে তাদেরকে যদি এই বিষয়গুলো শেয়ার করেন, তাদের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে শেয়ার করেন, তাহলে বিশ্বব্যাপী একটা জাগরণ তৈরি হবে, বিশ্বব্যাপী এইটার একটা প্রথিত ইয়া হবে। আমরা অনেক সময়, আমি এটা স্বীকার করি যে অনেক সময় আমাকে মনে হয় যে আমি ওয়ান ম্যান আর্মি হিসাবে ওয়াশিংটন ডিসিতে কাজ করছি, দিনরাত 24 ঘন্টাই কাজ করি, কিন্তু এই যেখানে সমুদ্র পাড়ি দিতে হচ্ছে, যেখানে সম্পূর্ণ একটি নতুন যুদ্ধ করতে হচ্ছে, খুব ওয়েল অর্গানাইজড এবং ওয়েল ফান্ডেড একটা সন্ত্রাসী টিমের সাথে, and connectivities and network and technological advances, তাদের বিরুদ্ধে আমরা অসংগঠিত ভাবে হলেও আমরা যে কাজগুলো করে যাচ্ছি, যার ফলে বাংলাদেশ এখনো পর্যন্ত একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়নি, যেমন সালাউদ্দিন ভাই করে যাচ্ছেন। আমি ওয়াশিংটন ডিসিতে দিন রাত কাজ করে যাওয়ার চেষ্টা করছি, এনাফ নয় কথা, এই কাজটা এনাফ নয়, আপনাদের সহযোগিতা লাগবে।
আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনারা যারা আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন, আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাবেন, আমরা সেই বিষয়ে কথা বলবো, আমরা সেই বিষয়ে বিভিন্ন জায়গায় পাঠাবো। সেই সাথে আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার বন্ধু আরো 5টা বন্ধুকে আমরা চলুন একটা এ ধরনের একটা ব্যবস্থা তৈরি করি নিজে নিজেই। এটার কোনো নেতৃত্বের প্রয়োজন নেই। আপনাকে বলছি, সেনা প্রধান জামাতেলু এই কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তুলসী গাবার্ডকে বলবেন যে হিন্দু সেনা প্রধান জামাতে ইসলামী হোক আর না হোক, সেনা প্রধান যে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের 71কে ধ্বংস করার সমস্ত কারিগরদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সেটা ইতিমধ্যে 10-15 বার প্রশ্নমূলকভাবে উত্থাপিত হয়েছে। কিন্তু গতকালকে বা আজ থেকে 12 ঘন্টা, এখন থেকে 12 ঘন্টা আগে এটা সম্পূর্ণভাবে প্রমাণিত যে আর মরিয়া প্রমাণ করিতে হইবে না বাংলাদেশ জীবিত ছিল। উনি 5ই অগাস্টে এই ঘটনা ঘটিয়েছেন, কারণ উনি বাংলাদেশকে বিশ্বাস করেন না। তারপরে বঙ্গবন্ধুর ভবন ধ্বংস করাতেও উনি কোনো ক্রিয়া করেননি। উনি কিছুদিন পরপরই যখন জনগণ যাতে রাস্তায় না নামে, এই জন্য উনি 3 বার এসে বলছেন যে আর নয়, এনাফ ইজ এনাফ। এখন তো আমরা বুঝে গেছি যে এটা শুধুই মানুষ যাতে গোপালগঞ্জের মতন রাস্তায় নেমে না আসে। মানুষের বাঁধ ভেঙে গেছে, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অতএব এটা আর আটকে রাখা যাবে না এবং সেটা শেষ পরিণতির দিকে যাচ্ছে। আপনারা দয়া করে বিশ্বের সমস্ত জায়গায় ইমেল পাঠান। আপনারা বহু ফর্ম শুধু আপলোড করার মতন বহু জায়গা আছে। তারপরেও বলবো যে এই খোঁজাখুঁজির ব্যাপারে যদি আরেকটু কোনো সহযোগিতা লাগে, আমাদের যে কোনো মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করলে আমাদের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। হাজার হাজার শত শত, এটা যদি মাল্টিপল করা যায় নিজের নেতৃত্বে। আমি দায়িত্ব নিলাম যে মনে মনে আমি 5 জনকে বলবো যে বন্ধু 5 জন, তুমি আরো 5 জনকে দিয়ে পাঠাবে, সেই 5 জনকে দেন আরো 5 জন পাঠাবে। তাহলে আমরা কিন্তু 15 কোটি হয়ে যাব উইদিন 7 days। এবং 15 কোটি মানুষ থেকে যদি 15 কোটি ইনফরমেশন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ সহ সমস্ত জায়গায় যায়, তাহলে তাদের টনক নাড়তে বাধ্য। কারণ এটা আমরা বানিয়ে এআই দিয়ে এই ভিডিওগুলো নয়, এই ভিডিওগুলো লাইভ এমুনেশন ব্যবহার করে মানুষকে পাখির মতন হত্যা করেছে এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী, যাদেরকে আপনারা পুষে অন্য দেশে শান্তি রক্ষা করতে পাঠান। অতএব এটা বন্ধ করতে হবে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। আপনারা জানেন আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি যা বলেন উনি তাই করেন। উনি কিন্তু এই যে শান্তি বা মানে একটা বিষয় আমরা হয়তো বা অনেক সময় বলতে পারি না, সেটা হলো যে জাতিসংঘের অনেক সংস্থাই আমেরিকার উদ্বৃত্ত টাকাই চলে। এই কথাটা বাস্তবিক সত্য, মানে বিশেষ একটা অর্থ তারাই দেয়। অতএব এই যে শান্তি রক্ষা বাহিনীর জন্য আমেরিকা তাদের পুরা টাকাটাই বন্ধ করে দিচ্ছে। অতএব ওয়াকার সাহেব, আপনি তো রিটায়ারমেন্টে যাবেন, এটা তো আপনি ইতিমধ্যে নিজেও জানেন, আমরাও জানি, এবং ডক্টর ইউনূস আপনাকে পাঠাচ্ছে। কিন্তু আপনার যা কলিগদেরকে যে মূলা আপনি ঝুলিয়ে দিচ্ছেন যে জাতিসংঘের কথা শুনলে, অমুক দেশের কথা শুনলে আপনাদের শান্তির ইয়েতে যাবে, সেখানে টাকা নাই। আপনি বাংলাদেশেও যে ইতিমধ্যে আমাদের উপস্থাপিকা বারবার বলেছেন যে আপনারা একবেলা ভাত খেতে পারতেন না, কথাটা আরেকটু সুন্দর। ওনারা ভাতই খেতে পারতেন না, ওনাদের রুটি খাচ্ছিল, একবেলা রুটি ছিল। সেটাকে গত সরকার উন্নয়নের ধারাবাহিকতায়, যেমন অর্থনৈতিক উন্নয়ন, সেখানে খাবারে ওনাদের 3 বেলা ভাতের আয়োজন করে, পেটে ভাতে বাঙালি। কিন্তু মনে রাখতে হবে আমরা যারা আলোচনা করি, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা সমালোচক, আমাদের মনে রাখতে হবে যে ভাষাগত দিক দিয়ে আমাদের চরিত্রের বহিঃপ্রকাশ আমরা নিজেরাই। তো আমরা কি এটা বলতে পারি, আমাদের বাংলা ভাষায় কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ শব্দটা আছে। এটা আমি আরেকটা পিকুলিয়ার ভাষায় পারদর্শী, সেটা হলো চেক ভাষা, চেকোস্লোভাকিয়ার চেক ভাষা। সেই ভাষায় কৃতজ্ঞ নাই, উপকারীর অপকার যে করে এটা নাই। আমাদের জাতীয় খেলাটাই হলো কি হাডুডু, আমি দৌড়ে যেতে থাকবো, আমাকে টান দিয়ে পিছনে আনতে হবে। আমরা অভাগা দুর্ভাগা জাতি, কিন্তু আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন, কিন্তু আমাদের একজন শেখ মুজিব ছিলেন। এই জন্যে আমরা না চাইতেই
আমরা না চাইতেই এই দূরদর্শী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রাজনৈতিক কবি গুরু আমি যেখান থেকে এখন কথা বলছি সেখান থেকে মাত্র 1.5 ঘন্টার ড্রাইভে আমরা গেটিসবার্গে যেতে পারি, পেনসিলভেনিয়া, যেখানকার অ্যাড্রেস, যেখানকার বক্তৃতা আমরা পড়াশোনা পরীক্ষার জন্য পড়েছি ইন্টারমিডিয়েটে, গেটিসবার্গ অ্যাড্রেস। সেই অ্যাড্রেস এবং 7ই মার্চের ভাষণ যদি তুলনা করেন, আমি যেহেতু এটা নিয়ে গবেষণা এবং লেখালেখি করি, 3টা ভাগ করেছি বা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে, তাহলে ওনার গেটিসবার্গের ভাষণ কোনো ক্রমেই বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণের ধারে গেছে। এটা আমি গবেষণা করি বলে বলছি, এটা অতিরঞ্জিত নয়। অতএব সেই একজন রাজনীতির কবি, বিশ্বের একজন প্রথম সারির নেতা, চিন্তাবিদ, তিনি এই অভাগা কৃতজ্ঞ একটা জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন নিজের জীবনের বিনিময়ে। তারা এখন বঙ্গবন্ধুকে বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করে বলে, এবং গতকালকে কত বড় দুঃসাহস, এই কুসন্তানেরা বাংলাদেশের জন্মদাতার জন্মস্থানে গিয়েছে তার নামে কুৎসা রটানো করার জন্য, এবং তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং সরকারি প্রটোকল দিয়ে তারা ডিক্লার করে তার সমাধি ভাঙার প্রচেষ্টায় লিপ্ত ছিল। অতএব সমুচিত জবাব তারা দিয়েছে, রক্তক্ষরণ হয়েছে, জীবন গিয়েছে, এবং সেই জীবন এখনো হয়তোবা সেখানে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এখানেই শেষ নয়। রক্ত যত প্রয়োজন বাঙালি জাতি বঙ্গবন্ধুর নামে যেমন দিয়েছে, এবং 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলে গেছেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। অতএব বঙ্গবন্ধু মরেনি। বঙ্গবন্ধুর এই কথাটা সব সময়ের জন্য, যখনই বাংলাদেশ কোনো বিপদে পড়বে তখনই এই বঙ্গবন্ধু আপনার সামনে এসে দাঁড়াচ্ছে এই কথা দিয়ে যে আমাদেরকে দাবায় রাখতে পারবা না। অতএব এটা এই গোপালগঞ্জবাসী কালকে দেখিয়েছেন, আগামীতে বাংলাদেশের সকল বাঙালির এটা দেখাবে। ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন ডাকাত, ওনার পালানোর হয়তো বা পথ থাকবেন। ধন্যবাদ।